দিনের আলোতে, যখন সরকারি অফিস আদালত খোলা থাকে, তো যখন মানুষজন কাজ করে, তখন আপনি এই সব জিনিস পুরো কাজ করবেন। আপনি সেটা করছেন না। আবু আলম মোহাম্মদ শহীদ খান কেন সন্তান হারানোর পরেও কেন তাদেরকে সমবেত হচ্ছে এই দাবি দাওয়াগুলোর জন্য? আপনি তাদের কোন দাবিটার সঙ্গে ভিন্ন মত পোষণ করবেন? আমি তো তাদের কোনো দাবির সাথে ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ নেই। আপনি, আমরা শুনলাম, আপনারা শুনেছেন, এবং এখানে সরকারের যে মিসম্যানেজমেন্ট সেটা তো পদে পদে ফুটে উঠেছে। তো সরকারের পক্ষ থেকে কি করবে? সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তাকে তো তা করতে হবে। তাদেরকে ওই জায়গাটার ম্যানেজমেন্ট করতে হবে, লাশগুলো উদ্ধার করতে হবে, এবং যারা আহত আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটা হলো সরকারের কাজ এবং সরকারি সংস্থাগুলোর কাজ। তারা এই কাজটা করবেন এবং ভালোভাবে করবেন, মনোযোগ দিয়ে করবেন এবং আন্তরিকভাবে করবেন। সন্তানদের মানে কতজন মারা গেছে এই যে 24 ঘন্টা হয়ে গেছে, এখন আমরা জানি না। এখন তো আরো 8 ঘন্টা বা 10 ঘন্টা যুক্ত হয়ে গেল। আমরা এখনো কেন একটা প্রপার লিস্ট পাচ্ছি না? এটা তো অবশ্যই একটা যৌক্তিক দাবি। এবং এটা তো একটা স্কুল, এটা এমন নয় যে একটা বস্তিতে পড়েছে, সুতরাং আমাদেরকে খুঁজে বের করতে হবে এই বস্তিতে কোন ঘরে কে ছিল। স্কুলে যখন দুর্ঘটনাটা ঘটেছে এবং সেখানে যখন বিমানটা বিধ্বস্ত হয়েছে, তখন সেই স্কুলে তখন ছাত্ররা ছিল, ছাত্রছাত্রীরা, শিক্ষক এবং কর্মচারীরা ছিল। এবং স্কুলের এই স্কুলটার যতটুকু জানি আমি, এই স্কুলটাতে অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য একটা অ্যাপস আছে এবং তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া যায়। এবং এই স্কুলে প্রতিটি ছাত্রের ঠিকানা আছে এবং তাদের ফোন নাম্বার আছে গার্জিয়ানের, যে ফোন নাম্বার দিয়ে গার্জিয়ানদের সাথে কথা বলা যায়। এখন এই স্কুলের যে মানে প্রধান শিক্ষক বা যারা স্কুলটা ম্যানেজ করেন, তারা তো এই কাজটা করো। সরকারের উচিত ছিল তাদেরকে বলা, তাদের মাধ্যমে জানা যে আপনার স্কুলে কতজন ছাত্র উপস্থিত ছিল, কারা কারা আছেন, কারা কারা নিখোঁজ, কোন কোন বাপ মায়ের সাথে, সব বাবা মার সাথে যোগাযোগ করা, যোগাযোগ করে তাদের তথ্য সংগ্রহ করা এবং এই তথ্যটা জনগণের সামনে তুলে ধরা। বাংলাদেশে প্রবলেমটা কি? বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের মানুষজন সরকারকে বিশ্বাস করে না, আসলে কাউকে বিশ্বাস করে না। আপনি ধরেন যে ওই যে স্ট্যাম্পিড হয় যখন ঈদের সময় কাপড় বিতরণ করতে যায় অথবা গোস্ত বিতরণ করতে যায়, তখন হাজার হাজার বুভুক্ষ জনতা এক জায়গায় হয়, তখন স্ট্যাম্পিড হয়, তো কয়েকজন মারা গেল। সেখানেও কিন্তু ওই যে লাশ লুকিয়ে ফেলার একটা প্রবণতা আমরা দেখি। আমাদের অ্যাক্সিডেন্ট যখন হয়, সেখানে বাস মালিক বা তারা যদি আগে পৌঁছেন, সেখানেও তারা এই কাজটা করেন। লঞ্চের মালিকরা একই কাজ করেন। মানে বাংলাদেশের কালচারে লাশ লুকিয়ে ফেলার একটা ব্যবস্থা বা এরকম একটা অভিযোগ আমরা সবসময় দেখেছি। সুতরাং এখানেও কিন্তু এই অভিযোগটা আসবে। কিন্তু এই অভিযোগটা ক্ষেত্রে আমাদের সুবিধা হলো যে এই স্কুলের কাছে যে তথ্য প্রমাণ আছে, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আগামী 2-1 দিনের মধ্যেই এটা জানা সম্ভব। এইটার সমাধানটা এই। এটার সমাধান এই না যে এখনই আমাকে আচ্ছা আবু আলম সমস্ত শহীদ খান, জিনিস দিতে আপনি হবে। তো একজন বাবা, আপনি বলুন তো, যেই বাবার, যেই মায়ের সন্তানটির এখনো কোনো খোঁজ নাই, তার জন্য প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত কত মূল্যবান বলুন তো? সে কিভাবে দিনটি পার করছে? খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই তো আমাদের তথ্যটা সংগ্রহ করতে হবে এবং সেই বাবা মাকে তথ্যটা দিতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে। আমাদের দেশে দেখেন সুলতানা, আমাদের দেশে তো আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা বা আমাদের যে আমরা বলি না যে নতুন বন্দোবস্ত, আমাদের যে বন্দোবস্ত এখন আছে, এই বন্দোবস্তের ভিতর দিয়ে আমরা স্বচ্ছভাবে, স্বচ্ছতার সাথে খুব একটা সরকারকে কাজ করতে দেখি না। যার কারণে সরকারের উপর অনেক সন্দেহ অবিশ্বাস না হয়। সরকারকে সরকার কাজ তো এটা করতে প্রথমে। দেখি না নাকি সরকার চায় না? কারণ আমি প্রথমে আপনাকে প্রশ্নটি রেখেছিলাম যে এই স্কুলের একটা অ্যাপস আছে, সেই অ্যাপস এর মাধ্যমে তারা জানতে পারে যে কতজন স্টুডেন্ট উপস্থিত আছে, কতজন নাই। এটা তো তারা কালকে সঙ্গে সঙ্গে বের করার কথা ছিল। ইয়েস, এটা তো স্কুলের কাছেই আছে। এটা তো স্কুল কর্তৃপক্ষ বের করতে পারেন। এখন আপনাকে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে যে না না তাদেরকে না বের না না করতে না আপনি, পারা হয়েছে না কিনা। স্কুল কর্তৃপক্ষ যখন কথা বলতে গেছে তখন তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগটি তো করা হচ্ছে। হ্যাঁ, আমি আমি অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ থাকবে, কিন্তু দিন শেষে কথা হলো যে আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মচারী প্রত্যেকের আমরা চাই, তথ্য চাই, তাই না? আমাদের দাবিটা কি? আপনাকে তথ্যটা দিতে হবে এবং যত দ্রুত পারেন তথ্যটা দিবেন। সেই ক্ষেত্রে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সরকারই এই কাজটা করবেন স্কুল কর্তৃপক্ষের সাথে বসে। এখন সরকার স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চান নেই, তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন। তারপরে সেখানে আবার লাঠিচার্জ রয়েছে ছাত্রদের উপর, শিক্ষকদের উপরে। এগুলো তো তার পরের ঘটনা। এবং এইসব ঘটনা ঘটিয়ে সরকার তো নিজেই একটা বিপদে আছে। মানে সরকার যদি মনে করে যে বিপদে আছে, তাহলে মনে করতে পারে। সরকারের থাকবেন আপনি, আপনি জনগণের প্রতি সহনশীল হবেন না,
আপনি একটা ঘটনার পরে স্বচ্ছতার ভিত্তিতে সেই ঘটনার মূল্যায়ন করবেন না। আপনি কোনো তথ্য দেবেন না। কতজন মারা গেছে, কতজন আহত আছে এবং আপনি তাদের ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন সেগুলো প্রকাশ করবেন না। আর আপনি এই যে মিটিং করতে যাবেন, এখানে মিটিং করবেন, সেখানে মিটিং করবেন, এটা তো কোনো পলিসি না। এইজন্য সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্ব বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার পালনে ব্যর্থ হয়েছে। তাদের কাছে এখনো সুযোগ আছে, ব্যর্থ হয়েছে। কারণ তারা রাতের বেলা রাত ৩টার সময় কেন এইচএসসি পরীক্ষা বাতিল করে বলেন? আপনি যখন সিদ্ধান্ত হলো যে আপনি কালকে শোক দিবস পালন করবেন, যখন ওখানে তো নিশ্চয়ই আলোচনা হয়েছে। ওই আলোচনার মধ্যেই তো এই সিদ্ধান্ত তো হয়ে যাওয়া উচিত ছিল যে কালকের পরীক্ষাটা বন্ধ থাকবে। আপনি পরীক্ষা বন্ধ করে দিলেন, করলেন না। আপনি রাত ৩টায় ৩:৩০ একটা ফেসবুক পোস্টিং দিলেন এবং এই সরকারের তো আরেকটা মজার জিনিস আছে। এই সরকারের অনেক উপদেষ্টা, অনেকেই রাতের পরে মানে গভীর রাতে তাদের বিভিন্ন ধরনের পোস্টিং দেয়। সেটা ফেসবুকে হতে পারে, টুইটারে হতে পারে, সোশ্যাল মিডিয়াতে হতে পারে, স্ট্যাটাস হতে পারে, তারা এইসব করে। এটা তো একটা মানে নতুন ধরনের ব্যবস্থা দেখছি। এটাই কি নতুন বাংলাদেশ? এটা জিজ্ঞাসা করতে হবে তাদেরকে। আমরা তো সবকিছু চাই দিনের আলোতে, যখন সরকারি অফিস আদালত খোলা থাকে, তো যখন মানুষজন কাজ করে, তখন আপনি এই সব জিনিস পুরো কাজ করবেন। আপনি সেটা করছেন না। জি, মঞ্জুরুল হক, তাহলে এই নতুন বাংলাদেশের এই অভ্যুত্থানের সরকারের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ বলার সময় এখনো আসেনি। ভবিষ্যৎ আমরা বলার কেউ না। তবে যেটা হচ্ছে যে আহ, সরকার লেজে গোবরে অবস্থায় সরকার পরিচালনা করছে এবং বাংলাদেশের ইতিহাসে এত বিপরীতার্থক, এত হিপোক্রেসি এবং এত মিথ্যা কথা বলে এবং এত কথা বলে আবার সেই কথা ঘুরানো, এত সিদ্ধান্তহীনতা এবং এত অজনপ্রিয় সরকার বাংলাদেশের ইতিহাসে কখনো আসে। বাংলাদেশের ইতিহাসে এর আগেও 3বার তত্ত্বাবধায়ক সরকার এসছে 3 মাস করে, তারাও কেউ এত অজনপ্রিয় ছিল না। 1/11-এর সময় যে সামরিক বাহিনী সমর্থিত সরকার এসেছিল তারাও এতটা অজনপ্রিয় ছিল না। এই সরকার যতটা অজনপ্রিয়, আসিফ নজরুল এবং শফিকুল আলমকে যেভাবে করে পালিয়ে যেতে হলো 8 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে, তো এই সরকারের কাছে মানে তাদের এত অব্যবস্থাপনা, এত দুর্বলতার কারণটা কি? অথচ তারাই ছিল আইন, তাদের মুখের কথাই ছিল আইন। এই অবস্থায় যাওয়ার কারণটা কি? সেটা তো আমি আগেই বললাম যে দুর্ঘটনা ঘটার পরে আপনি কার জন্য ওয়েট করবেন? দুর্ঘটনা ঘটার পরে সরকার প্রথমেই দায় স্বীকার করবে, সরকার প্রথমেই একটি বিবৃতি দেবে, তারপরে একটি কমিটি গঠন হবে। আমরা জানি সেই কমিটি গঠনের পরে রিপোর্ট হিমঘরে চলে যাবে, কোল্ড স্টোরেজে চলে যাবে, ওই রিপোর্ট জীবনেও আলোর মুখ দেখবে না। এটা আমাদের অভিজ্ঞতা আছে। ওই রিপোর্টও ভুল রিপোর্ট হবে, সেটাও আমরা জানি। যার দোষ না তার উপরে দোষ চাপানো হবে, যার দোষ তাকে বাঁচিয়ে নেওয়া হবে, সেটাও আমরা জানি। কিন্তু সেটা তো হচ্ছে পরের ঘটনা। কিন্তু প্রথম ঘটনাটা হচ্ছে আপনাকে দায় স্বীকার করতে হবে যে আমরা একটি তদন্ত কমিটি গঠন করছি, গঠন করার পরে সেই তদন্ত কমিটি এতদিনের ভেতরে বা দ্রুততম সময়ে জনগণের কাছে বিষয়টি উপস্থাপন করবে, প্রকাশ করবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, সরকার সমস্ত আহত এবং নিহত সবার দেখভালের বা সুচিকিৎসার ব্যবস্থা নিচ্ছে, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, এটার ব্যবস্থা নিচ্ছে। এইটার ভিতরে সরকারের যে বিবৃতি, সেই বিবৃতি ছিল দায়সারা, আইএসপিআর এর বিবৃতি ছিল দায়সারা। এরপরে যখন আইন উপদেষ্টা বিবৃতি দিলেন প্রয়োজন হলে আমরা বিদেশ থেকে চিকিৎসা আনবো, কেন প্রয়োজন হলে শব্দটা উচ্চারণ করতে হবে? প্রয়োজন কি হচ্ছে না মনে হচ্ছে আপনার? আপনার যে বার্ন ইউনিটটা আছে সেই বার্ন ইউনিট, দুটো বার্ন ইউনিটে কাজ করছে। একটি হলো সেনাবাহিনীর যে আপনার হাসপাতাল, সেখানে, আর একটি হচ্ছে ঢাকা মেডিকেলের পাশে যে বার্ন ইউনিটটা। তো আপনি এই বার্ন ইউনিট দিয়ে চিকিৎসা দিতে পারছেন না। দেশের সবচেয়ে দামি চিকিৎসক সামন্তলাল সেন, তাকে আপনি রিকোয়েস্ট করতে পারছেন না আপনাদের আত্মমর্যাদায় বাদে তাকে রিকোয়েস্ট করে ডেকে আনতে। আপনারা একে ওকে দিয়ে ফোন করিয়েছেন তাকে, কোনো দায়িত্বশীল কর্মকর্তা তাকে ফোন করেনি। আবার আপনারা বলছেন যে যদি প্রয়োজন মনে হয়। এই প্রয়োজন হওয়ার আগেই ভারত থেকে একটি চিকিৎসক দল অলরেডি রওনা হয়ে গেছে, সিঙ্গাপুর থেকে আরেকটি চিকিৎসক দল রওনা হয়েছে, হয়তো তারা আজকে রাতে এখানে এসে পৌঁছাবে। কিন্তু আমাদেরকে দুঃখজনকভাবে 24 ঘন্টা ওয়েট করতে হলো বিমান বাহিনীর প্রধানের ওই বক্তব্যটি শোনার জন্য যে সোশ্যাল মিডিয়ায় যা বলা হচ্ছে তা ঠিক না, আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে জনগণকে জানাবো। এবং ওগুলো বিশ্বাস করবেন, ওগুলো সব ষড়যন্ত্র, ওগুলো কুচক্রী মহল চালাচ্ছে। এটা 24 ঘন্টা পরে এসে বিমান বাহিনী প্রধানকে বলতে হলো। তাহলে সরকার কি করেছে?
সরকার কিচ্ছু করেনি। সরকার যেটা করেছে সেটা আজকে করেছে, সেটা হলো সরকার এই ছাত্রদের যে হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে যাওয়া, এই যে সচিবালয় ঘেরাও করা, এই যে সারাদিন মিটিং মিছিল করা, ছাত্রদের দাবি নেওয়া এবং দুজন উপদেষ্টাকে 9 ঘন্টা আটকে রাখা, এই ঘটনার প্রেক্ষিতে সরকার ভয় পেয়েছে। সরকার ভয় পেয়ে তার যে স্টেক হোল্ডার আছে সেই 4জন স্টেক হোল্ডারকে নিয়ে, 4টি স্টেক হোল্ডার দলকে নিয়ে সরকার মিটিং করেছে, হাসি হাসি মুখে একটি সেলফি তুলে পত্রিকায় প্রকাশ করেছে। দ্যাটস ইট। সরকারের দায়িত্ব পালন শেষ। এখন একটি ব্যাংক থেকে বলা হচ্ছে আমরা 5 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলাম, হ্যাঁ, আর হাইকোর্ট থেকে রিটের জবাবে রুল জারি করা হচ্ছে যে প্রতিটি নিহত ব্যক্তির জন্য 5 কোটি, আহত ব্যক্তির জন্য 1 কোটি টাকা দেওয়ার জন্য হাইকোর্ট রুল জারি করছে। তো আপনার হাইকোর্টকে রুল জারি করতে হবে কেন? হাইকোর্ট কখন রুল জারি করে? যখন কোনো ব্যক্তি হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। তো কোনো একজন ব্যক্তি যে রিট পিটিশন করছে, হাইকোর্ট তার পিটিশনের উত্তরে রুল জারি করছে, তাহলে সরকারটা কোথায় এখানে? জি, উপরন্তু প্রধান উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন, তিনি সাহায্য আবেদন করেছেন নাগরিকদের কাছ থেকে, পরে আবার সেটা রিমুভ করে নিয়েছেন। আবু আলম শহীদ খান, এই ন্যাক্করজনক কাজ কেন? রিমুভ করার মধ্য দিয়ে তো এটা প্রমাণিত হয়েছে যে এটা তার অনুচিত স্ট্যাটাস ছিল। এটা করার তো কোনো দরকার ছিল না। বাংলাদেশের সরকার অনেক নানাবিধ আর্থিক সমস্যা থাকতে পারে, বাট বাংলাদেশ সরকার এরকম ফকির অবস্থায় চলে যায়নি যে আমাদের কিছু সংখ্যক মানুষ যারা নিহত হয়েছেন এবং আরো কিছু সংখ্যক মানুষ যাদের ছাত্র ছাত্রী যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য তাদের কাছে টাকা নেই, এটা হতে পারে না। দে হ্যাভ এনাফ মানি, তারা সবসময় তুলতে পারেন টাকা। এটা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল আছে, এটা এখন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল, সেই ত্রাণ তহবিলে সারা বছর ধরে মানুষ টাকা দিতে পারে, কোনো অসুবিধা নেই। বাট এইটাকে ইস্যু করে টাকা চাওয়ার বিষয়টা ঠিক হয়নি বলেই তো তারা এটা উইথড্র করেছেন, এটা কোনো দরকার ছিল না। এবং সরকার তো আমরা যেটা বারবার আলোচনা করছি, সরকার এই পরিস্থিতিটাকে ঠিক মতো বিবেচনায় নিয়ে তার কি কি কর্তব্য ছিল তার একটা লিস্ট তৈরি করে সেই লিস্ট অনুযায়ী কাজ শুরু করা উচিত ছিল 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। সেই কাজটা সরকার করতে ব্যর্থ হয়েছে এবং ওটার ব্যর্থতার কারণে এখন তারা নানানবিধ যে কাজ করতেছে সেটা নিয়ে নানান প্রশ্ন উত্থিত হচ্ছে।